আনন্দ ইন্ডিয়া আইটি সলিউশন এবং আনন্দ প্রামাণিক অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব রোজ ভ্যালি সম্পর্কে। তো রোজ ভ্যালি অনেকেই জানেন বা অনেকেই জেনেও গেছেন যে রোজ ভ্যালিতে যারা বিনিয়োগ করেছিল, টাকা বিনিয়োগ করেছিল, সেটা রিফান্ড করা শুরু হয়ে গেছে। সেই টাকাগুলো ফেরত দেওয়া শুরু হয়ে গেছে। এই ফেরত নেওয়ার জন্য তো কিছু কিছু আহ, কাজ করতে হয়, কিছু কিছু ব্যাপারও আছে, কিছু কিছু যে সিস্টেম আছে, সেই সিস্টেমের মধ্য দিয়েই এটাকে ফেরত নিতে পারবেন। তো সিস্টেমগুলো কি কি? প্রথমত আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করার জন্য আপনাদের যে ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদন করবেন। এতক্ষণ আমরা দেখতেই পাচ্ছেন 6,53,640 জন অ্যাপ্লিকেশন করে ফেলেছে। তো আপনারা অ্যাপ্লিকেশন করার জন্য আপনারা নির্দিষ্ট ওয়েবসাইটে যাবেন। ওয়েবসাইটে গিয়ে আপনারা দেখতে পাবেন যে বিভিন্ন সাইট খুলে গেছে, বিভিন্ন নোটিশও দেখতে পাবেন। আপনার ওয়েবসাইটের নাম হচ্ছে রোজ ভ্যালি অ্যাসেস ডিসপোজাল কমিটি। তো এই ওয়েবসাইটে যাওয়ার পরে এখানে দুটো জিনিস দেখতে পাবেন। একটা হচ্ছে আপনার ডিপোজিটরস, আর একটা হচ্ছে আপলোড সার্টিফিকেট। এই দুটো জিনিস দেখতে পাবেন। তো ডিপোজিটরস যেটা আছে, সেটা আপনাদেরকে জানিয়ে দেবো। যেটা হচ্ছে ডিপোজিটরস বলছি, ইনভেস্টর্স। ইনভেস্টর যেটা আছে, সেটা হচ্ছে লাস্টে আপনাদেরকে বুঝিয়ে দেবো ইনভেস্টরের কী কাজ। ইনভেস্টরের কাজটা হচ্ছে আপনাদের যে লাস্টে অনলাইন আবেদন করবেন, সেটা যে অ্যাকনোলেজমেন্ট কপি বা কোন পর্যায়ে পড়ে আছে অ্যাপ্লিকেশনটা, সেটা জানার জন্য আপনাদেরকে গিয়ে ইনভেস্টর ক্লিক করতে হবে। আর একটা আছে আপলোড সার্টিফিকেট। তো আপলোড সার্টিফিকেটে ক্লিক করবেন আপনারা অনলাইন আবেদন করার জন্য। যে বিনিয়োগ করেছিলেন যে টাকাগুলো, এই টাকাগুলো রিফান্ড নেওয়ার জন্য, ফেরত নেওয়ার জন্য আপনাদের অনলাইন আবেদন করতে হবে। তো অনলাইন আবেদনের জন্য আপনাদেরকে যেতে হবে আপলোড সার্টিফিকেট অপশানে। তো আমি চলে যাচ্ছি আপলোড সার্টিফিকেট অপশানে। আপনারা যখন কাজ করবেন সাইটটা একটু স্লো দেখাবে, তো ওয়েট করবেন, যাতে ওখানে দেখাবে আপনাদেরকে ওয়েট দেখাবে। তো কিছুক্ষণ ওয়েট করে যাবেন, তাড়াহুড়ো করবেন না, ধীরে সুস্থে ফর্ম ফিল আপ করবেন। কারণ ফর্মটা ফিল আপ করার পরে আপনারা এডিট করতে পারবেন না, কোনোভাবে কারেকশন করতে পারবেন না। তো আমরা চলে এসেছি ওয়েবসাইটে। এখানে দেখতেই পাচ্ছেন আপলোড সার্টিফিকেট যে সাইট খুলে গেছে। আপলোড সার্টিফিকেটের অপশানে যাওয়ার পরে আপনি দেখবেন তিনটে অপশান, নমিনি এবং আদার্স। তো ইনভেস্টরের কাজটা কি? ইনভেস্টরের কাজ হচ্ছে যিনি টাকা বিনিয়োগ করেছিল বা যিনি টাকা জমা করেছিল রোজ ভ্যালিতে, যারা বিনিয়োগ করেছিল, তাই ইনভেস্টার্স, মানে যিনি মালিক, সার্টিফিকেটে যার নাম আছে সে মালিক। তো তিনি হচ্ছে অনলাইন আবেদন করতে পারবেন। অনলাইন আবেদন করার জন্য ইনভেস্টার্স অপশনে যেতে হবে। ইনভেস্টর আপনি দেখতে পাচ্ছেন ইনভেস্টর। এবং নমিনির কাজটা কি? নমিনির কাজ হচ্ছে যদি বিনিয়োগকারী বা যিনি টাকা জমা করেছিলেন তিনি যদি মারা যায় এবং সার্টিফিকেটে নমিনি রেখে যায়, সার্টিফিকেটে কিন্তু নমিনির নাম থাকতে হবে, তবে গিয়ে নমিনি ফর্ম ফিল আপ করতে পারবে। যদি ইনভেস্টর মারা যায়, ইনভেস্টর মারা যাওয়ার পরে যে নমিনি আছে সেই নমিনি অনলাইন আবেদন করতে পারবে। সার্টিফিকেটে যে নমিনির নাম থাকতে হবে, যেই নমিনির নাম থাকবে তিনি আবেদন করতে পারবে। এই নমিনি আবেদন যদি করতে যায়, তাহলে নমিনির ক্ষেত্রে ডেথ সার্টিফিকেট লাগবে। নমিনি আবেদন করতে গেলে ইনভেস্টর যে ছিল, এনার যার নামে সার্টিফিকেট, এনার ডেথ সার্টিফিকেট, কবে মারা গেছে তার ডেথ সার্টিফিকেট, নমিনির সঙ্গে সম্পর্ক কি, তার ওয়ারিশান সার্টিফিকেট, এগুলো লাগবে। এবং তৃতীয় যে অপশন আছে আদার্স। আদার্সের কাজটা কি? যদি নমিনি মারা যায় বা বা সার্টিফিকেট, যে রোজ ভ্যালির যে সার্টিফিকেট আছে বা দলিল যেটাকে বলা হয়, তাতে যদি নমিনি না থাকে, ইনভেস্টর যদি মারা যায়, তখন আদার্স অন্য কেউ আবেদন করতে পারবে। তার জন্য ডেথ সার্টিফিকেট এবং ওয়ারিশান সার্টিফিকেট লাগবে। নমিনির ক্ষেত্রে দেখতেই পাচ্ছেন ওখানে চেয়েছে নমিনি ইন কেস ডেট ইনভেস্টর। ইনভেস্টর যদি মারা যায় তাহলে নমিনি আবেদন করতে পারবে। এবং আরও একটা অপশান আছে, আপনাদেরকে দেখাচ্ছি। পুরোপুরি সেম সেম ফর্ম ফিল আপ হবে। যেমন ইনভেস্টর যেমন ফর্ম ফিল আপ করবে, নমিনিও সেভাবে ফর্ম ফিল আপ হবে। পুরোটাই সঠিক আছে, সেম আছে, কিন্তু বদলে যাচ্ছে কি, নমিনির যে ইনকেস নমিনি ইনকেস ইনভেস্টর যদি মারা যায়, যদি ইনভেস্টর মারা যায়, নমিনি আবেদন করে, তাহলে আপনার ইনভেস্টরের ডেথ সার্টিফিকেটটা লাগবে।
এখানে দেওয়া আছে নমিনির সঙ্গে সম্পর্ক কি। নমিনির সঙ্গে সম্পর্ক, নমিনির সঙ্গে তার জন্য আপনাকে ডেথ সার্টিফিকেট এবং ওয়ারসেন সার্টিফিকেট দুটো রেডি রাখতে হবে। আদার্সের কাজটা কি, যদি ইন কেস নমিনি না থাকে এবং ইনভেস্টর মারা যায়, সেক্ষেত্রে কিন্তু আদার্স অন্য কেউ আবেদন করতে পারবে। তো তার জন্য ওয়ারিসেনও সার্টিফিকেট লাগবে এবং ডেথ সার্টিফিকেটও লাগবে। এবং আপনাদের কাছে জানিয়ে রাখি যে টাকা যে বিনিয়োগ করেছিলেন, টাকা বিনিয়োগ করার পরে যে অ্যাকনোলেজমেন্ট কপি থাকে, পেমেন্টের রিসিপ্ট কপি থাকে, সেগুলো রেডি রাখতে হবে। এবং সার্টিফিকেট, ইনভেস্টের সার্টিফিকেট আছে, সার্টিফিকেটটাকেও রেডি রাখতে হবে, নাহলে আপনারা অনলাইন আবেদন করতে পারবেন না। ধীরে সুস্থে দেখে শুনে ফর্ম ফিল আপ করবেন। ফর্ম ফিল আপ করে আমি ইনভেস্টার ফর্ম ফিল আপ করবো, কারণ যেহেতু ইনভেস্টার মারা যায়নি। ওই ক্ষেত্রে আপনাকে দেখিয়ে দিই কি কি অপশন চাইছে। নেম অফ দ্য ইনভেস্টার্স, ইনভেস্টরের নাম চাইছে। তো প্রথমে আমি সিলেক্ট করব কোম্পানি নেম। এই পুরোটাই হচ্ছে আপনাদেরকে প্রথম স্টেপ, প্রথম ধাপে এই পুরোটা আপনাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে। যেমন কোম্পানির নাম, কোন কোম্পানিতে বিনিয়োগ করেছিল, তার ফার্স্ট ইনভেস্টার, মানে আপনার সার্টিফিকেটে দেখতে পাবেন ফার্স্ট ইনভেস্টারের নাম দেওয়া আছে, এবং সেকেন্ড ইনভেস্টার। সেকেন্ড ইনভেস্টার বেশিরভাগ ক্ষেত্রে সেকেন্ড ইনভেস্টারে দেওয়া থাকে না, তো ফার্স্ট ইনভেস্টার থাকে। ফার্স্ট ইনভেস্টারের নাম, যার নামে সার্টিফিকেট, তার বয়স, মহিলা না পুরুষ, ফোন নাম্বার, ইমেল আইডি দিয়ে ভেরিফাই করতে হবে। ভেরিফাই করার পরে একটা গ্রিন টিক মতো একটা টিক চিহ্ন আসবে যে ভেরিফাইড হয়ে গেছে। তারপরে অপশানে যেতে হবে আইডেন্টি টাইপ, আপনার আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এইগুলো দিয়েও আপনারা আবেদন করতে পারবেন। তো আমি সিলেক্ট করে দেখিয়ে দিচ্ছি। সার্ভার ডাউন আছে, কিছুক্ষণ ওয়েট করে কাজ করবেন, তাড়াহুড়ো করবেন না। এখানে বিভিন্ন কোম্পানির নাম আছে, কোম্পানির নামগুলো একবার দেখে নেবেন। বিভিন্ন কোম্পানির নাম দেওয়া আছে। অনেকেই যেই কোম্পানির, রোজ ভ্যালির যেই কোম্পানিতে বিনিয়োগ করে রেখেছিল, ইনভেস্ট করেছিল, সেই কোম্পানির নামগুলো আপনারা সিলেক্ট করবেন। তো বেশিরভাগ যে ইনভেস্টার, বিনিয়োগকারীরা, তারা যে ইনভেস্ট করেছিল রোজ ভ্যালি হোটেলস অ্যান্ড এন্টারটেনমেন্টস লিমিটেড, এই কোম্পানিতে আবেদন করে রেখেছিল, বিনিয়োগ করেছিল। এই কোম্পানির নাম, আমি এই কোম্পানির নামই সিলেক্ট করব, কারণ আমি এই কোম্পানির নাম সিলেক্ট করেই আমি অ্যাপ্লিকেশন করব। আর সার্টিফিকেটেই দেখবেন ওখানে দেখাচ্ছে আপনাদেরকে একটু ভালো করে কোম্পানির নাম, কোথায় বিনিয়োগ যে করেছিল, কোন কোম্পানিতে, রোজ ভ্যালির কোন কোম্পানি বিনিয়োগ করেছিল, এটা কোথায় লেখা থাকে। এই যে দেখছেন হোটেল, রোজ ভ্যালি হোটেলস অ্যান্ড এন্টারটেনমেন্ট লিমিটেড, এইখানে লেখা আছে, দেখে নেবেন। আর ডিপোজিট, ফার্স্ট ডিপোজিটরের নাম কোথায় লেখা থাকে সেটাও দেখে নিন, লেখা থাকে। সেকেন্ড ইনভেস্টর দেখুন কলাম ফাঁকা আছে, তার মানে সেকেন্ড ইনভেস্টর নেই, মানে জয়েন্ট ভাবে ফর্ম ফিল আপ করেনি। তার সে ফার্স্ট ইনভেস্টরের জায়গায় আপনি নাম বসিয়ে দেবেন। এই দেখুন সেকেন্ড ইনভেস্টারের যে অপশন আছে, এটাতে ফর্ম ফিল আপ করার দরকার নেই, কারণ আমার সেকেন্ড সার্টিফিকেটে সেকেন্ড ইনভেস্টারের নাম নেই। মানে আপনারা এটাকে ফাঁকা রাখবেন, এই কলামগুলোকে ফাঁকা রাখবেন, এগুলো লেখার দরকার নেই। যদি থাকে তাহলে ফিল আপ করবেন, না থাকলে ফিল আপ করার দরকারই হবে না, দরকারই নেই। এবারে হচ্ছে সার্টিফিকেট হোল্ডারের নাম, সার্টিফিকেট হোল্ডারের নাম আমি এখানে বসিয়ে দেব। এবং সার্টিফিকেটের নাম্বার, অনেক কেউ চায় বন্ড নাম্বার, সার্টিফিকেট নাম্বার চায়, বুকিং নাম্বারই হচ্ছে সার্টিফিকেটের নাম্বার। বুকিং ফর্ম নাম্বার হচ্ছে সার্টিফিকেট নম্বর। বুকিং ডেটই হচ্ছে আপনার ইনভেস্ট যে করেছিল, ইনভেস্টের ডেট হচ্ছে বুকিং ডেট। এবং ম্যাচুরিটি ডেট হচ্ছে এখানে দেখতে পাবেন যে লেখা আছে অনলি অর ক্যান্সেলেশন অফ বুকিং বাই দ্য অ্যাপ্লিকেশন অফ দ্য এন্ড অফ 6/12/2017 লেখা আছে ডেটটা, এটাই হচ্ছে আপনার ম্যাচুরিটি ডেট, এই ডেটটাই বসাতে হবে। এবং পরের অপশন যেটা আছে ফার্স্ট স্টেপ, আপনার ফার্স্ট ইনভেস্টর বসাবেন, বয়স বসাবেন, ফার্স্ট ইনভেস্টরের যেখানে নাম দেওয়া আছে দেখতে পাচ্ছেন, তারপর বয়স বসাবেন, যে বিনিয়োগকারীর নাম, মেল না ফিমেল, মানে মহিলা না পুরুষ, যদি মহিলা হয় তো মহিলা, আদার্স হলে আদার্স, পুরুষ হলে পুরুষ বসিয়ে দেবেন। দেওয়ার পর ফোন নাম্বার দেবেন, বিনিয়োগকারী যে বিনিয়োগ করেছিল, ইনভেস্ট করেছিল, তার ফোন নাম্বার, ইমেল আইডি দিয়ে ভেরিফাই করবেন। তারপরে দেবেন আপনার, তারপরে যদি কেউ আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট, বিভিন্ন অপশন আছে,
যেটা দিয়ে আপনি যেই ডকুমেন্ট সিলেক্ট করবেন সেই ডকুমেন্টসের নাম্বার দেবেন। বেশিরভাগ বিনিয়োগকারীরা কি করে, আধার কার্ড দিয়ে করে, তো আধার কার্ডটাই সিলেক্ট করবেন, আধার কার্ডের নম্বর দেবেন। এবং সেকেন্ড ইনভেস্টার যেহেতু ব্ল্যাঙ্ক আছে, সেকেন্ড ইনভেস্টার নেই, তাই সেকেন্ড ইনভেস্টার দেওয়ার দরকার নেই, এগুলো সব ব্ল্যাঙ্ক থাকবে, এর কিছু করার দরকার নেই। নিচের দিকে চলে আসবেন, এখানে দেখবেন দ্বিতীয় স্টেপ যেটা থাকবে, দ্বিতীয় স্টেপটা আমরা আপনাকে মার্ক করে দেখিয়ে দিচ্ছি। এখান থেকে এতটা পর্যন্ত আপনাদেরকে ফর্মটা ফিল আপ করতে হবে, খুব মনোযোগ করে ফর্মটা ফিল আপ করতে হবে। দেখতে পাচ্ছেন প্রথমে দেওয়া আছে নেম অফ দ্য ফাদার বা হাজবেন্ড, যদি পুরুষ হয় তো বাবার নাম, বা যদি মহিলা হয় তাহলে তার হাজব্যান্ডের নাম। তারপরে অ্যাড্রেস, ফুল অ্যাড্রেস দেবেন, এবং তার স্ট্রিটের নাম, গ্রামের নাম মানে ভিলেজ, গ্রামের নাম, পোস্ট অফিসের নাম, পুলিশ স্টেশন নাম, রাজ্যের নাম, জেলার নাম, আর পিনকোড। এটা ভালোভাবে ফিল আপ করতে হবে, এটা ভালোভাবে ফিল আপ করতে হবে, ভুল যেন না হয় দেখে শুনে নেবেন। তারপর দেখাচ্ছি তৃতীয় স্টেপটা কি থাকবে, ব্যাংক অ্যাকাউন্ট। ব্যাংক অ্যাকাউন্ট ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস অফ ইনভেস্টার, যিনি বিনিয়োগকারী যেনার নামে সার্টিফিকেট আছে তার ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস। তো ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস বিভিন্ন বিনিয়োগকারী বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট থাকতে পারে, তমলুক ঘাটালও থাকতে পারে, স্টেট ব্যাংকও থাকতে পারে, এলাহাবাদ ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক, বিভিন্ন নাম ব্যাংকের নাম থাকতে পারে। আমরা ব্যাংকের নাম যেই ব্যাংকের অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকের নাম সিলেক্ট করবেন, ব্রাঞ্চের নাম, যে ব্রাঞ্চটা কোথায় সেই ব্রাঞ্চের নাম লিখবেন, এবং তার ব্রাঞ্চ কোডটা লিখবেন, তারপরে তার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, এমআইসিআর কোড, আইএফএসসি কোড। এটা ভালোভাবে দেখবেন, ভুল হলে হবে না, পুরোটাই ঠিক করে করতে হবে। ওরা ঠিক করে ফর্মটা ফিল আপ করতে হবে, ভুল করলে বেশিরভাগ যে বিনিয়োগকারীরা স্টেট ব্যাংকেরই অ্যাকাউন্ট থাকে, আমি স্টেট ব্যাংকটা আমি সিলেক্ট করে দেখিয়ে দিচ্ছি, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। সিলেক্ট করে নিয়েছি, ব্রাঞ্চের নামে আপনি দেবেন, তারপরে ব্রাঞ্চ কোড, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, এমআইসি কোড, আইএফএসসি কোড। ভুল হলে কিন্তু এডিট করতে পারবেন না, আমি প্রথমেই বলে দিয়েছি, আবার বলে দিচ্ছি, ভুল হলে কারেকশন করতে পারবেন না বা এডিট করতে পারবেন না। যা করতে হবে আপনাকে পুরোপুরিভাবে ঠিকভাবে ফর্মটা ফিল আপ করতে হবে। চতুর্থ স্টেপটি থাকবে ইনভেস্টার ডিটেলস। ইনভেস্টার ডিটেলসটা কি থাকবে আপনাদের কাছে, যে সার্টিফিকেট বা বন্ডের নম্বর। সার্টিফিকেট বন্ডের নম্বর কোথায় থাকে প্রথমে দেখিয়ে দিয়েছি, আর একবার দেখিয়ে দেবো আপনাদেরকে। আর একবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, সার্টিফিকেট নাম্বার বন্ড নম্বর কোথায় লেখা থাকে, এখানে সার্টিফিকেট নম্বর চাইছে, ওটা কোথায় লেখা থাকে দেখিয়ে দিচ্ছি। তারপর দ্বিতীয় স্টেপ থাকে, ওখানে সার্টিফিকেট হোল্ডারের নাম, ইনভেস্টের যে ইনভেস্টের ডেট, এবং কত টাকা ইনভেস্ট করেছিল, তারপরে তাকে কি ম্যাচুরিটি ডেট, এবং কোম্পানির থেকে কোনো টাকা রিফান্ড নিয়েছিলেন কিনা, কোনো লোন কিছু নিয়েছিলেন কিনা। বেশিরভাগ লোকেরা নিয়ে থাকে না, সেক্ষেত্রে আমরা জিরো বসিয়ে দেবেন, যদি নিয়ে থাকে তাহলে কত টাকা নিয়েছিল সেই অ্যামাউন্টটা বসাবেন। তারপরে কি আছে, কত টাকা আপনার প্রাপ্য কোম্পানি থেকে, আপনি কত টাকা দিয়েছিলেন মানে বিনিয়োগ করেছিলেন কোম্পানিতে, রোজ ভ্যালিকে কত টাকা ডিপোজিট করেছিলেন, এবং কত টাকা বিনিয়োগ করে ইনভেস্ট করে সেটা বসাবেন, এবং কত টাকা কোম্পানি দেবে বলেছিল সেই টাকাটাও ওখানে বসাবেন। সার্টিফিকেট নাম্বার কোথায় থাকে দেখিয়ে দিচ্ছি, এইখানে সার্টিফিকেটের নাম্বার থাকবে, বন্ড নম্বর বা সার্টিফিকেট নম্বর, এটাই বুকিং যে ফর্ম নম্বর আছে ওটাই হচ্ছে সার্টিফিকেট বা বন্ড নম্বর। তো এখানে বন্ড নম্বর বা সার্টিফিকেট নম্বর বসিয়ে দেবেন। তারপরে লিখেছে ইনভেস্টার নেম সার্টিফিকেট হোল্ডারের নেম, সার্টিফিকেট হোল্ডারের নেম কোথায় থাকে, এইখানে দেখবেন সার্টিফিকেট হোল্ডার নেম, ফার্স্ট হোল্ডার যে আছে, সেকেন্ড হোল্ডার থাকেই না বেশিরভাগ বিনিয়োগকারী, ফার্স্ট হোল্ডারই থাকে। তো ফার্স্ট হোল্ডারের নাম বসিয়ে দেবেন। তারপরে আছে ডেট অফ ইনভেস্ট, ডেট কি কত তারিখে ইনভেস্ট করেছিল, দেখুন বুকিং ডেট যেটা থাকে ওটা আছে ইনভেস্টের ডেট, বিনিয়োগকারী যে ডেট কত তারিখে টাকা জমা করেছিল সেই ডেটটাই হচ্ছে বুকিং ফর্ম ডেট, ওটাই হচ্ছে আপনি ডেটটা বসিয়ে দেবেন। কত টাকা জমা করেছিল, কত টাকা জমা করেছিল তো কত টাকা জমা করেছিল, এটা হচ্ছে ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে ওখানে ওয়ান টাইম লেখা থাকবে, দেখে নেবেন ওয়ান টাইম, আর যদি রেকারিং থাকে তাহলে ইনস্টলমেন্ট দেওয়া থাকবে। তো এটা যেহেতু ফিক্সড ডিপোজিটের সম্বন্ধে বুঝিয়ে দিচ্ছি, তো ফিক্সড ডিপোজিটে আপনার 50,000 টাকা বিনিয়োগ করেছিল মানে জমা করেছিল, 50,000 টাকা বসিয়ে দেবেন। তারপরে কি ম্যাচুরিটি ডেট কত তারিখে,
ম্যাচুরিটি ডেটটা কোথায় পাবেন? ম্যাচুরিটি ডেটটা দেখুন এইখানে। এইখানে প্রিভিলেজ অপশান ইজ অ্যামাউন্ট দেওয়া থাকে। অনলি ফর ক্যান্সেলেশন ইজ বুকিং বাই দ্য অ্যাপ্লিক্যান্ট অ্যাট দ্য এন্ড অফ, ডেটটা দেওয়া আছে দেখুন। এই ডেটটা এখানেই বসাবেন, ডেট অফ ম্যাচুরিটির জায়গায়, এই জায়গাটায় লেখা থাকে, ডেটটা ম্যাচুরিটি ডেটে বসিয়ে দেবেন। এবার কোম্পানি ঘরে কোনো টাকা রিফান্ড নিয়েছিলেন কিনা এই অপশনটাতে, কোম্পানি ঘরে কোনো টাকা রিফান্ড নিয়েছিলেন কিনা, যদি না নিয়ে থাকেন জিরো বসিয়ে দেবেন, যদি নিয়ে থাকেন তাহলে অ্যামাউন্টটা বসাবেন। বেশিরভাগ ক্ষেত্রে নিয়ে থাকে না, সেক্ষেত্রে জিরো বসিয়ে দেবেন, এই জায়গাটায় জিরো বসিয়ে দেবেন। তারপরে দেওয়া আছে কত টাকা কোম্পানি ঘরে জমা করেছিলেন, মানে আপনার অরিজিনালি কত টাকা আপনার প্রাপ্য, মানে যেইটা জমা করেছিলেন সেটা হচ্ছে আপনার অরিজিনালি অ্যামাউন্ট, অরিজিনালি টাকা, তো সেটা হচ্ছে আপনার প্রাপ্য। তো সেখানে কত টাকা দিয়েছিলেন, এখানে আরেকবার দেখিয়ে দিচ্ছি কত টাকা দিয়েছিলেন, 50,000 টাকা জমা করেছিলেন, দেওয়া আছে দেখুন সার্টিফিকেটে, সেটাই ওখানে বসাবেন। যেটা ইনভেস্টর যে কত টাকা জমা করেছিলেন যেখানে বসেছিলেন, আবার কত টাকা প্রাপ্য ওইখানে বসাবেন, এবং কোম্পানি আপনাকে কত টাকা দেবে বলেছিল সেই অ্যামাউন্টটা দেখুন নিচে দেওয়া আছে প্রিভিলেজ অপশন, তারপরে অ্যামাউন্টটা দেওয়া আছে, তারপরে অ্যামাউন্টটা দেওয়া আছে দেখুন, এইখানে দেওয়া আছে দেখুন সার্টিফিকেট, ঠিক এই জায়গায় লেখা আছে আপনি কত টাকা কোম্পানি দেবে বলেছিল, তো সেই অ্যামাউন্টটা এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে নিচে যে অপশন আছে দেখতে পাবেন যে কন্টিনিউ ফর ডকুমেন্ট আপলোড, এই জায়গায় ক্লিক করবেন। তারপর ওয়েট করতে বলবে, কারণ সার্ভার ডাউন আছে, ওয়েট করে যাবেন। কোনো জায়গায় কোথাও ক্লিক করার দরকার নেই, তাড়াহুড়ো করার দরকার নেই, ধীরে সুস্থে ফর্ম ফিল আপ করবেন। আমি ফর্মটা পুরোটাভাবে ফিল আপ করে নিচ্ছি। ফর্মটা ফিল আপ করার পরে ডকুমেন্টস কীভাবে আপলোড করবেন সেটা আমি দেখিয়ে দেবো। কারণ ফর্মটা আবার বলে দিচ্ছি, ফর্ম ফিল আপ যখন করবেন পুরো ধীরে ধীরে সুস্থে দেখে শুনে পুরোটা ফিল আপ করবেন, কোনোভাবে কারেকশান করতে পারবেন না, ভুল হলে কারেকশান বা এডিট করতে পারবেন না। আমি পুরো ফর্মটা ফিল আপ করে নিয়েছি, দেখতেই পেয়েছেন যে কোম্পানির নাম সিলেক্ট করেছি, পুরুষ না মহিলা দিয়েছি, নাম বয়স দিয়েছি, মোবাইল নাম্বার ইমেল আইডি দিয়ে ভেরিফাই করেছি, দেখায় লেখাই আছে দেখুন ভেরিফাইড বলে টিক চিহ্ন পড়ে গেছে। এরপরে দ্বিতীয় স্টেপের অপশানটা আমি ফর্ম ফিল আপ করে নিয়েছি, বাবার নাম, অ্যাড্রেস, ও তারপরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারও দিয়ে দিয়েছি, ব্যাঙ্ক ডিটেলস, তার যেই ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে সেই ব্যাঙ্কের ডিটেলস আমি দিয়ে দিয়েছি। তারপরে দেখুন ইনভেস্টর ডিটেলস জায়গায় আমি দেখুন ডিটেলস অফ ইনভেস্টর, এখানে দেখুন সার্টিফিকেটের নাম্বার, বন্ড নাম্বার, আমি সার্টিফিকেট নাম্বার আমি দিয়ে দিয়েছি, নাম, সার্টিফিকেট হোল্ডারের নাম, ইনভেস্টর ডেট, কত টাকা ইনভেস্ট করেছিল, ম্যাচুরিটি ডেট, এবং কোম্পানি করে টাকা নিয়েছিল কিনা জিরো বসে দিয়েছি দেখুন। তারপরে কোম্পানি করতে কত টাকা প্রাপ্য, কত টাকা প্রাপ্য সেটাও বসিয়ে দিয়েছি দেখুন, এবং কোম্পানি কত টাকা দেবে বলেছিল সেটাও আমি বসিয়ে দিয়েছি দেখুন, পুরোটা ফিল আপ করে দিয়েছি। এবার আমি কন্টিনিউ ফর ডকুমেন্টস আপলোডে আমি ক্লিক করব, ক্লিক করার পরে সার্ভার ডাউন আছে, ওয়েট করতে হবে, কারণ তাড়াহুড়ো করা যাবে না, যদি ভুল হয় কারেকশান করতে পারবো না। ওয়েট করুন, আমি ক্লিক করে দিয়েছি। ওয়েট করতে বলছে সার্ভার ডাউনের জন্য, তাড়াহুড়ো করবো না, ধীরে সুস্থে ফর্মটা ফিল আপ করবো। এই ভিডিওর পরে নেক্সট একটা ভিডিও দেবো, যেটাতে দেওয়া থাকবে যে পুরো ফর্মটা ফিল আপ করার পরে ফর্মটা কোন পর্যায়ে পড়ে আছে স্ট্যাটাস দেখার জন্য পরে একটা ভিডিও ছাড়বো। ভিডিও ভালো লেগে থাকলে আপনারা সরাসরি আপনারা সাবস্ক্রাইব, লাইক এবং ফলো করে রাখবেন, কারণ যাতে আমরা দ্বিতীয়বার আবার ভিডিও বানাতে পারি, ভিডিও বানানোর একটা মনোভাব আসতে পারে আমাদের, কারণ আপনাদের সাবস্ক্রাইব একটা লাইকে আমরা আরও দ্বিতীয়বার ভিডিও বানাতে পারবো। দেখতে পাচ্ছেন যে কিছুক্ষণ ওয়েট করে গেছিলাম, তারপরে দেখুন ডকুমেন্টস আপলোডের অপশান দিয়ে দিয়েছে। ডকুমেন্টস আপলোড করার জন্য এই পুরো অপশানটাতে পুরো ডকুমেন্টস আপনাকে ফিল আপ করতে হবে।
মানে পুরো ডকুমেন্ট আবার আপলোড করতে হবে, কোনোটা বাদ দেওয়া যাবে না। অরিজিনাল সার্টিফিকেট ইনভেস্টর, এটা হচ্ছে অরিজিনাল সার্টিফিকেট ইনভেস্টরের সার্টিফিকেট। অরিজিনাল কপি অ্যাকনোলেজমেন্ট, মানে টাকা জমা যে করেছিলেন তার রিসিপ্ট কপি, সেটা হচ্ছে অ্যাকনোলেজমেন্ট কপি। লেখাই থাকবে, রিসিপ্ট কপি কেমনভাবে হয় দেখিয়ে দিচ্ছি। এইটা হচ্ছে রোজ ভ্যালি যে লেখা আছে, এটাই হচ্ছে অ্যাকনোলেজমেন্ট স্লিপ, লেখাই আছে উপরে অ্যাকনোলেজমেন্ট স্লিপ। এটা হচ্ছে আপনাকে পিডিএফ সাইজে আপলোড করতে হবে, কোনো জেপিজি চলবে না, সবগুলো পিডিএফে। আমি আর তৃতীয় 3 নম্বর কি বলেছে, অরিজিনাল ডকুমেন্টস, অরিজিনাল আইডেন্টি প্রুফ, কপি অফ, দেখতে পাচ্ছেন কি কি ডকুমেন্টস আছে, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট, যে কোনো একটা পিডিএফ করে আপনারা আপলোড করবেন। অ্যাড্রেস প্রুফ, অরিজিনাল অ্যাড্রেস প্রুফ, আধার, ভোটার, প্যান, যে যেটা পারে এটা আপলোড করতে। প্যান কার্ড তো লাগেই না অ্যাড্রেস প্রুফে, আধার কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, এগুলো লাগে। ফটো কপি, ফটো কপি অফ দ্য ফার্স্ট পেজ ব্যাংক পাসবই, এটা আপলোড করবেন অরিজিনাল। এটা হচ্ছে আপনারা যে পিডিএফ করে আপলোড করবেন। এবং ক্যান্সেল চেক, চার নিচে দেখবেন 6 নম্বরে যেটা দেওয়া আছে ক্যান্সেল চেক, অনেকে ক্যান্সেল চেক থাকে না, যার আছে ক্যান্সেল চেক আপলোড করবেন, যার নেই পাসবইটা আপলোড করে দেবেন, সবগুলো পিডিএফে। এবং কোনো জেরক্স কপি চলবে না, সবগুলো অরিজিনালটাকে স্ক্যান করে আপলোড করবেন। আমি আপলোড করে নিচ্ছি। প্রথমে চেয়েছে সার্টিফিকেট, সার্টিফিকেট এটা আপলোড করার পরে আপনাদেরকে আপলোড অপশানে ক্লিক করতে হবে। আমি, আমার তো ওই জেপিজি করা আছে, আমি পিডিএফ করবো। আমি পিডিএফ কীভাবে করবেন দেখে নিচ্ছি। জেপিজি দিয়ে আমি স্ক্যান করে রেখেছিলাম, এটাকে আমি পিডিএফ করবো। অনেকের দেখবেন ফটোশপ আছে, ফটোশপে যাবেন। ফটোশপে যাওয়ার পরে যে জেপিজি যে ফাইলগুলো, ওটা আপনারা ব্রাউজ করে নেবেন, ওপেন করে নেবেন। জেপিজি যে সার্টিফিকেট যে কপিগুলো জেপিজি, এটা আপনারা জেপিজি এবং অ্যাকনোলেজমেন্ট দুটোই আমি সিলেক্ট করে নিচ্ছি। অ্যাকনোলেজমেন্টটা জেপিজি করা আছে, এটাকে আমি পিডিএফ করে নিচ্ছি, এইভাবে পিডিএফ করে নেবেন। পিডিএফ করে নিলাম। অনেকের অনেকগুলো অ্যাকনোলেজমেন্ট কপি থাকে, সেক্ষেত্রে এখান থেকে পিডিএফ করবেন না। এবং সার্টিফিকেটটাকেও আমি পিডিএফ করে নিচ্ছি, পিডিএফ করে সেভ করে নিলাম। অনেকে কি থাকে, অ্যাকনোলেজমেন্ট কপি অনেকগুলো থাকে, তো সেই ক্ষেত্রে আপনারা আই লাভ পিডিএফ বলে একটা থাকে, আপনি গুগলে সার্চ করে নেবেন, ওখান থেকে পিডিএফ করে নেবেন। কারণ 4, 5টা, 10টা যখন জেপিজি ফাইলকে একটা পিডিএফ করবেন, এখান থেকে হবে না, আপনারা বাইরে থেকে করে নেবেন। আই লাভ পিডিএফ বলে একটা ওয়েবসাইট আছে। তো আমি ব্রাউজ করে নিয়েছি, ব্রাউজ করার পরে আপলোড অপশনে ক্লিক করবো। এই আপলোড অপশনে ক্লিক করবেন, ক্লিক করার পরে কিছুক্ষণ ওয়েট করে যাবেন, কারণ সার্ভার ডাউন, যেহেতু এদের ট্রাফিক যে সিগন্যাল অনেকটাই বেশি, কারণ অনেকেই ফর্ম ফিল আপ করছে, সেক্ষেত্রে একটু ওয়েট করে যাবেন, তাড়াহুড়ো করবেন না। আপলোড হয়ে গেলে ওখানে দেখাবে আপলোড হয়ে গেছে। সার্ভার ডাউনের জন্য এইভাবে দেখাচ্ছে। আবার একবার আপলোড অপশনে ক্লিক করবেন। আবার একবার সার্টিফিকেটটাকে আমি ব্রাউজ করবো, ব্রাউজ করে আপলোড অপশনে ক্লিক করবো। দেখতেই পাচ্ছেন যে সার্টিফিকেটে যা আপলোড করেছিলাম আপলোড হয়ে গেছে, টিক চিহ্ন পড়ে গেছে। তো এইভাবে সবগুলোকে আমি আপলোড করে নেব। এবার চেয়েছে অরিজিনাল অ্যাকনোলেজমেন্ট, অ্যাকনোলেজমেন্ট কপি পিডিএফ করে রেখেছিলাম, সেটাও আমি আপলোড করে নিচ্ছি। আবার আপলোডে ক্লিক করব। ক্লিক করার পরে এইভাবে টিক চিহ্ন পড়বে, আপলোড হয়ে গেলে এইভাবে একটা টিক চিহ্ন পড়বে।
এখন আপলোড হয়ে গেছে। এবারে আইডেন্টি প্রুফ আমি আধার কার্ডটাকেই আমি আপলোড করবো। আইডেন্টি প্রুফ হিসাবে আধার কার্ডকে আমি সিলেক্ট করবো, এটাকেও আপলোড করব। দেখতেই পাচ্ছেন আইডেন্টি প্রুফ হিসাবে যে আধার কার্ড আমি দিয়েছিলাম সেটা আপলোড হয়ে গেছে। এবার অ্যাড্রেস প্রুফ হিসাবে আমি আধার কার্ডটাকেই আমি আপলোড করব। এইভাবে সবগুলোকে এইভাবে আপলোড করে নিতে হবে। একবার যেহেতু সার্ভার ডাউন আছে আরেকবার ব্রাউজ করে আমি আপলোড করব। সার্ভার ডাউনের জন্য হলো না। এইভাবে ধীরে সুস্থভাবে ফর্মটা ফিল আপ করতে হবে এবং ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে। ভুল হলে আর কারেকশন করতে পারবেন না। দেখতেই পেয়েছেন যে ডকুমেন্টস অ্যাড্রেস প্রুফ হিসাবে যে আধার কার্ড আমি দিয়েছিলাম সেটা আপলোড হয়ে গেছে। এবার ব্যাঙ্ক অ্যাকাউন্ট পাসবুক চেয়েছে, আমি ব্যাঙ্ক অ্যাকাউন্ট পাসবইটাকে স্ক্যান করে রেখেছিলাম, পিডিএফটাকে ব্রাউজ করে আপলোড করে নিচ্ছি। সার্ভার ডাউনের জন্য সার্ভার ডাউনের জন্য কেটে গেছে, তো আমি আরেকবার ব্রাউজ করে আপলোড করব। ওয়েট করে যাব, কারণ যেহেতু সার্ভার ডাউন আছে। দেখতেই পাচ্ছেন পাসবইটা আপলোড হয়ে গেছে। এবার ক্যান্সেল চেকের জায়গায় আমি ব্যাংকের পাসবইটাকে আপলোড করব, কারণ অনেকে ক্যান্সেল চেক থাকে না, এনার নেই, সেই জন্য পাসবইটাকে আপলোড করে নিচ্ছি। আর একবার ব্রাউজ করে আপলোড করে নেব। আপলোড করার পরে আপলোড অপশনে ক্লিক করব। ক্যান্সেল চেক প্রুফ হিসাবে যে ডকুমেন্টসগুলো দিয়েছিলাম, যে ব্যাংকের পাসবই দিয়ে সেটা আপলোড হয়ে গেছে। সবগুলো এইভাবে আপলোড করে নিতে হবে, কোনো ভুল থাকা যাবে না, কারণ ভুল হলে আপনারা কারেকশন করতে পারবেন না। আমি দেখুন অরিজিনাল সার্টিফিকেট আপলোড করে নিয়েছি, অ্যাকনোলেজমেন্ট কপি আপলোড করে নিয়েছি, আইডেন্টি প্রুফ হিসাবে আধার কার্ড আপলোড করে নিয়েছি, অ্যাড্রেস প্রুফ হিসাবে আধার কার্ড আপলোড করে নিয়েছি, ব্যাংক পাসবই প্রুফ হিসাবে ব্যাংকের পাসবই আপলোড করে নিয়েছি, এবং ক্যান্সেল চেকের প্রুফ হিসাবে আমি ব্যাংকের পাসবই আপলোড করে নিয়েছি। এরপরে সাবমিট অপশানে এখানে ক্লিক করব। সাবমিট অপশানে ক্লিক করব। সাবমিট করার পরে সাবমিট অপশান ক্লিক করে ওয়েট করে যাবেন, কারণ তাড়াহুড়ো করবেন না, ভুল হলে কারেকশন করতে পারবেন না। এবার পুরোটা একবার ফর্মটা পুরোভাবে ফিল আপ দেখে নেবেন কীভাবে ফিল আপ করে নিয়েছেন, ভুল আছে কিনা। দেখুন আমি কোম্পানির নেম সিলেক্ট করেছি। এরপরে দেখুন ফার্স্ট ইনভেস্টার নাম,
এজ এবং হ্যাঁ, পুরুষ না মহিলা সেটা দিয়েছি। মোবাইল নাম্বার ইমেল আইডি দিয়ে ভেরিফাই করে নিয়েছি, এইভাবে ভেরিফাই টিক চিহ্ন দেখাবে ভেরিফাই হয়ে গেল। এরপরে আধার কার্ড আমি সিলেক্ট করেছি, তা আধার কার্ডের নাম্বার দিয়েছি। যেহেতু ওনার সার্টিফিকেটে সেকেন্ড ইনভেস্টার নাম নেই, সেকেন্ড ইনভেস্টার নেই, এটা ফিল আপ করিনি, এটাকে বাদ রেখে দিয়েছি। এটাতে পুরোটা বাদ রেখে দিয়ে এটা কোনো করার দরকারই নেই, হাত দেওয়ারও দরকার নেই, ক্লিক করারও দরকার নেই, কোনো ফিল আপ করারও দরকার নেই, এটা বাদ থাকবে, কোনো ফিল আপ করতে হবে না। এরপরে দেখুন নেম অফ দ্য ফাদার, ইনভেস্টার অফ দ্য ফাদার, বাবার নাম তার স্বামীর বা স্বামীর নাম, এটা ফিল আপ করে নিয়েছি। অ্যাড্রেস, স্ট্রিট, ভিলেজ, পোস্ট, পুলিশ স্টেশন, স্টেট মানে রাজ্য, জেলা এবং পিনকোড, এটা ফিল আপ করে নিয়েছি। এটা পুরোটা ভালোভাবে ধ্যানভাবে ফিল আপ করতে হবে, ঠিকভাবেই ফিল আপ করতে হবে, যে ভুল যেন না হয়। ধরো ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস হয় ইনভেস্টার, এইটা ফিল আপ করতে হবে। এটা দেখবেন ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম, তার ব্যাঙ্ক কোন ব্যাঙ্কে অ্যাকাউন্টে সেটা ফিল আপ করে নিয়েছি। এবং ব্রাঞ্চ নেম মানে কোথায় ব্রাঞ্চটা কোথায় অবস্থিত সেটা ফিল আপ করে নিয়েছি। ব্রাঞ্চ কোড, অ্যাকাউন্ট নাম্বার, এমআইসিআর কোড, আইএফএসসি কোড, এটা আমি দিয়ে দিয়েছি, সব কিছু ঠিকঠাকভাবে করেছি। এরপরে হচ্ছে ইনভেস্টার সার্টিফিকেট আর বন্ডের নাম্বার দিয়েছি এবং সার্টিফিকেট হোল্ডারের নাম দিয়েছি। ইনভেস্টার ডেট, কত তারিখে বিনিয়োগ করেছিল সেই তারিখটা দিয়ে দিয়েছি। কত টাকা বিনিয়োগ করেছিল মানে কত টাকা কোম্পানি করে জমা করেছিল এটা দিয়ে দিয়েছি। ম্যাচুরিটি ডেট কত তারিখ ছিল সেটাও আমি দিয়ে দিয়েছি, ঠিক আছে। এরপরে দেখতে পাচ্ছেন বিনিয়োগকারী দেওয়ার পরে এখানে যে কোম্পানি থেকে কোনো টাকা রিফান্ড নিয়েছিল কিনা, কোনো লোন নিয়েছিল কিনা, উনি যেহেতু নেয়নি সেক্ষেত্রে আমি জিরো বসে দিয়েছি। এবং কত টাকা কোম্পানি কর্তৃক কত টাকা প্রাপ্য মানে অরিজিনাল কত টাকা ফেরত এখনো পায়নি, কত টাকা ফেরত পাওয়ার যোগ্য সেই অ্যামাউন্টটাও বসে দিয়েছি, কারণ যেই টাকা সে জমা করেছিল সেটা তার ফেরত পাওয়ার যোগ্য। এরপরে দেখুন কোম্পানি কত টাকা দেবে বলে দিয়েছিল সেটাও আমি দিয়ে দিয়েছি, যে যেই টাকাটা কোম্পানি দেবে বলে দিয়েছিল। এবার আরেকটা কথা জানিয়ে দিই, রেকারিং এর ক্ষেত্রে কিন্তু আলাদা হবে। রেকারিং এর ক্ষেত্রে ওখানে ওয়ান টাইম লেখা থাকবে না, সেক্ষেত্রে ইনস্টলমেন্ট দেওয়া থাকবে। যদি 5টা ইনস্টলমেন্ট দেয় তাহলে 500 টাকা হলে 5 × 5 = 25,000। 10টা ইনস্টলমেন্ট হলে তাহলে 10×5 = 50,000। কীভাবে থাকবে আমি দেখিয়ে দিচ্ছি। যদি রেকারিং হয়, রেকারিং এর ক্ষেত্রে ওয়ান টাইম, ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে ওয়ান টাইম থাকে, রেকারিং এর ক্ষেত্রে তোমার ইনস্টলমেন্ট দেওয়া থাকে। কীভাবে ইনস্টলমেন্ট লেখা থাকবে, কীভাবে বুঝবেন এটা রেকারিং, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এটা সার্টিফিকেট ওপেন করে আমি দেখিয়ে দিচ্ছি। এই যে একটা সার্টিফিকেট দেখুন, এখানে দেখুন নম্বর অফ ইনস্টলমেন্ট দেওয়া আছে। এই নম্বর অফ ইনস্টলমেন্ট যদি 40টা ইনস্টলমেন্ট দেয় তাহলে 500 টাকা করে হলে 5×4 = 20,000 টাকা তাহলে জমা দিয়েছিল। যদি 20টা যদি ইনস্টলমেন্ট হয় 20×100 মানে 10,000 টাকায় জমা করেছিল। এখানে 50টা 60টা দেওয়া লেখা আছে বলে সবাতে 30, এইভাবে বসাবেন। যেই টাকাটা জমা করেছে সেই টাকাটার অ্যামাউন্টই ওখানে দেবেন, বেশি দেওয়া যাবে না, কমও দেওয়া যাবে না। এইখানে দেখুন যেই ইনস্টলমেন্ট দেওয়া আছে ওটা আপনারা বসাবেন না, যদি দিয়ে থাকে বসাবেন, না হলে বসাবেন না। সবাই তো আবার অরিজিনাল অ্যামাউন্টও বসায় না, এখানে 7টা দেওয়া আছে বলে 7টা ইনস্টলমেন্ট, এমন তো নাও হতে পারে 7টা জায়গায় 50টা হয়তো দিয়েছে ইনস্টলমেন্ট, 5×4 = 20,000 টাকা হবে। যদি সার্টিফিকেটে যদি 40টা ইনস্টলমেন্ট থাকে, 40টা তো নাও দিয়ে থাকতে পারে, তার মধ্যে 10টা ইনস্টলমেন্টও দিয়ে থাকতে পারে, তার 10×4 = 40, তাহলে 10×4 বলছি 10×5 = 50, ঠিক আছে, তাহলে 5,000 টাকা এমন হতে পারে। এই জন্য যতটা বসালে যদি 30টাই, কিন্তু 60টার জায়গায় 30টাও জমা করতে পারে, 5×3 = 15,000, মানে 15,000 হতে 40 হয়, 5×4 = 20, 40টা যদি ইনস্টলমেন্ট জমা দিয়ে থাকে, যেই টাকাটা জমা করেছে সেই টাকাটাই জমা করতে হবে। কোনো কম অ্যামাউন্ট বা বেশি অ্যামাউন্ট দেবেন না, যেটা সঠিক সেটাই লিখবেন। আমি ভুল লিখলে আপনাদের ফর্মটা ক্যান্সেল হতে পারে বা রিজেক্ট হতে পারে। এখানে 20,000 হতে পারে, যদি 20,000 টাকা জমা দেয় 20,000 বসাবেন, আর এখানে 20,000 টাকা বসিয়ে দেবেন, 20,000 টাকা বসিয়ে দেবেন। যেইটা জমা করেছে সেটাই দেবে। রিকারিং এর ক্ষেত্রেও সেম, যেই অ্যামাউন্টটা বসে সেই অ্যামাউন্টটাই বসাবে। এবার ওখানে দেখবে কোম্পানি কত টাকা দেবে বলেছিল, রেকারিং এর ক্ষেত্রে দেখুন নিচেও দেওয়া থাকে। রেকারিং এর ক্ষেত্রে
এই অ্যামাউন্টটা দেখিয়ে দিচ্ছি, ওই অ্যামাউন্টটা এখানেই বসাবো। 48,000 48,000 টাকা কোম্পানি দেবে, 48,000 টাকা বসিয়ে দেবেন। পুরোটা ভাবে ঠিকঠাক ভাবে ফর্ম ফিল আপ করবেন। এটা আর এটা, এই তিনটে জিনিস ভালো করে ফিল আপ করবেন, ভুল যেন না হয়। দেওয়ার পরে পুরোটা দেখে নেবেন, ডকুমেন্টস আপলোড করে দেখে তারপর সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিট অপশনে আমি ক্লিক করব। সাবমিট অপশনে ক্লিক করে দিয়েছি, কিছুক্ষণ ওয়েট করে যাবো, কারণ যেহেতু সার্ভার ডাউন আছে। সাবমিট অপশনে ক্লিক করে দিয়েছি, কিছুক্ষণ ওয়েট করে যাব। আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। কেন ওয়েট করতে বলছেন, ওয়েট করে যাব, কারণ তাড়াহুড়ো করবো না, কারণ ফর্মটা এবার সাবমিট হবে। আবার ডাউনের জন্য এইভাবে দেখাচ্ছে, আমি আর একবার সাবমিট অপশনে ক্লিক করবো, ক্লিক করে ওয়েট করবো। ওয়েট করতে বলছেন, ওয়েট করবো, তাড়াহুড়ো করবো না, কারণ এই তাড়াহুড়ো করলে ফর্মটা পুরোটাই বাতিল হয়ে যেতে পারে। ধীরে সুস্থে মনোযোগ দিয়ে ফর্মটা ফিল আপ করতে হবে, ভুল যেন না হয় এটা খেয়াল রাখতে হবে, কারণ ভুল হলে কারেকশন করতে পারবো না। সেক্ষেত্রে একবার ওয়েটে ক্লিক করে দেবেন, ক্লিক করে আপনি আবার ওয়েট করবেন, দেখবো ফর্মটা অপশন হবে। দেখুন এই ফর্মটা সাকসেসফুল হয়ে গেছে দেখাচ্ছে, ইনভেস্টর সেভ সাকসেসফুল দেখাচ্ছে, তার মানে ফর্মটা আমার সাবমিট হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন, এই দেখুন ইনভেস্টর সেভ সাকসেসফুল, মানে আমার ফর্মটা সাবমিট হয়ে গেছে। এটা যখন দেখাবে এরপরে আমরা ওকে অপশনে গিয়ে ওকেতে ক্লিক করব, কারণ ওকে অপশন দেখতে পাচ্ছেন, ওকেতে আমরা ক্লিক করে দেবো। ওকে যখনই আমি ক্লিক করে দেবো, ফর্মটা পুরোটা ব্ল্যাঙ্ক হয়ে যাবে, মানে খালি হয়ে যাবে, মানে আমার ফর্মটা সাবমিট হয়ে গেছে। ওকেতে ক্লিক করে দেখুন ফর্মটা সাবমিট হয়ে গেছে বলে এখানে দেখবেন পুরোটা ব্ল্যাঙ্ক হয়ে গেছে। এবং আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন, তারপরে আপনারা ফর্মটা ফিল আপ করবেন। আমরা পরের যে ভিডিও ছাড়বো সে পরের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে সাবমিট, এই যে ফর্ম ফিল আপ করা হয়েছে এবং সাবমিট করে দিয়েছি, এরপরে কীভাবে কীভাবে আমরা যে হচ্ছে অ্যাকনোলেজমেন্ট কপি বা পেপার কিছু হয় রিসিপ্ট কপি কীভাবে ডাউনলোড করব, আমি যে ফর্মটা ফিল আপ করেছি তার কোন পর্যায়ে পড়ে আছে, মানে এখনও ফর্মটা সাবমিট হয়ে গেছে তার স্ট্যাটাস কী আছে, কীভাবে চেক করব, এটা আমরা পরের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেবো। ততক্ষণ আপনারা আমাদের এই ভিডিওটাকে সাবস্ক্রাইব করে দেবেন, যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করবেন।